আমরা ক্লাস শুরু করতেছি। গত ক্লাস পর্যন্ত আমরা ড্রোন বিক্রি করার জন্য একটা বিজ্ঞাপন দেওয়ার কাজ করতেছিলাম এবং সেখানে আমরা একটা ক্যাম্পেইন নিয়েছিলাম। তো আমি এখন আমাদের অ্যাড ম্যানেজারে আছি। অ্যাড ম্যানেজারে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজ অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে এবং পরবর্তীতে আপনি যখন অ্যাড ম্যানেজারে যাবেন আগের যে কাজ আছে সেই কাজ অটোমেটিক্যালি থেকে যাবে। যেমন দেখেন আমরা গত ক্লাসে যে কাজ করছি ড্রোন সেল ক্যাম্পেইন, সেটা এখানে রয়ে গেছে। আমি এডিটে ক্লিক করলে গত ক্লাসে যে কাজগুলো করা হয়েছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মেসেজের উদ্দেশ্যে সেই ক্যাম্পেইনের পার্টগুলো, দেন অ্যাড সেট যেই ধাপটা আছে অ্যাড সেট, সেই অ্যাড সেটের ভিতরে আমরা যা যা দিয়েছিলাম বাজেট, তারপরে অডিয়েন্স, এগুলো সব এখানে আগের মতোই আছে, এই যে গত ক্লাসে আমরা যেগুলো দিয়েছিলাম। এবং ফাইনালি আমাদের আজকে তৃতীয় ধাপটা দেখার কথা ছিল, তাই না? অর্থাৎ আমাদের অ্যাড ক্রিয়েটিভ যেই সেকশনটা, ক্যাম্পেইনের তিনটা পার্ট, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আমরা ক্যাম্পেইন দেখছি, অ্যাড সেট দেখছি এবং আজকে আমরা অ্যাড দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, তো অ্যাডের ভিতরে আমাদের মূল কাজটা হচ্ছে যে বিজ্ঞাপনে কি কথা থাকবে বা কি প্রাইমারি টেক্সট থাকবে, কি ছবি থাকবে, কি ভিডিও থাকবে, সেইগুলো। তো আমরা অ্যাড সেটে যে পেজটা সিলেক্ট করে দিয়েছিলাম এখানে সেই পেজটা সিলেক্ট অবস্থায় আছে এবং আমরা নিচের দিকে গেলে এখানে অ্যাড সেটআপে কয়েকটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আপনার পেজে আপনি নিয়মিত যেই পোস্টগুলো করেন, এটা কিন্তু কোনো বিজ্ঞাপন। আপনার পেজে আপনি কন্টিনিউয়াসলি বিভিন্ন পোস্ট করেন না? যেমন আপনি মধু বিক্রি করেন, মধু নিয়ে একটা টিপস দিলেন, একটা রেসিপি শেয়ার করলেন, কিছু একটা করলেন, এই পোস্টগুলোকে যদি আপনি বুস্ট করতে চান সেইটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। আর এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটা আমরা তুলে দিচ্ছি। সো ইউজ এক্সিস্টিং পোস্ট থেকে যখন আপনি এটা সিলেক্ট করবেন ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি দেখবেন এখানে সিলেক্ট পোস্ট নামে অপশন চলে আসছে। সিলেক্ট পোস্টে ক্লিক করলে আপনি আপনার এই পেজের ভেতরে যে পোস্টগুলো করছেন অতীতে সেই পোস্টগুলো এখানে চলে আসবে। ধরেন কথার কথা আমি এই পোস্টটাকেই আমি বুস্ট করতে চাই, দেন আমি যখন এই পোস্টটা নিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার সেই পোস্টটা ডান দিকে, আমি যদি একটু নিচে যাই, যে দেখেন মানুষের সামনে কিভাবে দেখাবে সেটা চলে আসবে। তার মানে এইখানে আমার আর তেমন কোনো কাজ নাই। ইউজ এক্সিস্টিং পোস্টের ক্ষেত্রে আমাকে কি নতুন করে অ্যাড তৈরি করা লাগবে? কারণ পেজে যে পোস্ট অলরেডি আছে সেই পোস্টটি সরাসরি পাবলিকের কাছে বুস্ট হওয়া শুরু হবে, ঠিক আছে? আর আমরা যদি ম্যানুয়াল পোস্ট, ম্যানুয়াল অ্যাড তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট অ্যাড এইটা সিলেক্ট করতে হবে। এবার দেখেন ক্রিয়েট অ্যাডের ক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাড দিয়ে যেই সকল বিজ্ঞাপন বানাবো ওই বিজ্ঞাপনগুলা পেজে পোস্ট হবে? হবে না, কারণ ক্রিয়েট অ্যাডের সাথে পেজের পোস্টের কোনো সম্পর্ক নেই। ক্রিয়েট অ্যাড দিয়ে যখন আমি একটা বিজ্ঞাপন বানিয়ে ফেসবুকে পাবলিশ করে সেটাকে রান করব, যতক্ষণ অ্যাডটা চলবে ততক্ষণ ওই পোস্টটা পাবলিককে দেখাবে। অ্যাড আমি বন্ধ করে দিলে ওইটা পাবলিককে দেখাবে না। আর আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেই এবং পেজ থেকে কোনো একটা পোস্টকে সিলেক্ট করে দেই তাহলে কি হবে বলেন তো? পেজে যে পোস্টটা অলরেডি আছে সেই পোস্টটাই পাবলিকের কাছে বুস্ট হবে। অ্যাড বন্ধ করে দিলেও পেজে তো সেটা থেকেই যাবে, তাই না? এই হচ্ছে দুইটার ব্যাপার। তো আমরা ক্রিয়েট অ্যাডে চলে যাচ্ছি। এখানে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা কি ক্যারোসেল। প্রথমে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিওটাই পিক করলাম, মাল্টি অ্যাডভার্টাইজার একটা উঠিয়ে দিলাম। এবার নিচের দিকে গেলে দেখেন এবার আমার এখানে অ্যাড প্রিভিউ অন করা আছে। এখানে অ্যাডের কোনো প্রিভিউ দেখাচ্ছে না কারণ আমি নতুন একটা অ্যাড এখনো তৈরি করি নাই। সো এখানে দেখেন প্রথম যে অপশনটা সেটআপ ক্রিয়েটিভ, এখানে আমি ইমেজ দিলে ইমেজ, ভিডিও দিলে ভিডিও। আমি যদি ইমেজটাকে পিক করি এখানে দেখেন আগে যে ছবিগুলো আপলোড করা আছে সেই ছবিগুলো আমি চাইলে কোনো একটা ছবিকে পিক করে সেটাকে ওকে করতে পারি, অথবা আপলোডে ক্লিক করে আমার কম্পিউটারের ভেতর থেকে যে কোনো একটা ছবি আপলোড করতে পারি। যেমন ধরুন এই ড্রোনটা আপলোড করতে চাই, ড্রোনটা লিখে যখন আমি ক্লিক করলাম, ও আচ্ছা এখানে আপলোডে কিছু একটা ইস্যু হয়েছে, ইমেজের সাইজটা সম্ভবত ঠিক নাই। ইমেজের সাইজটা খুবই ছোট, এই জন্য আপলোড করা সম্ভব হচ্ছে না। এটা আমরা কি করবো? এটা তো চেঞ্জ করার কোনো উপায় নাই, দেখে এটাকে চেঞ্জ করা যাবে।
আচ্ছা, যদি ইমেজের সাইজ ছোট থাকে তাহলে আমি ড্রোন বাদ দিই, এখানে আমি অন্য কোনো একটা ছবি দিই, ধরেন যে তারার ছবি এটাই দিলাম। হ্যাঁ, আমাদের তো ড্রোনই হইতে হবে এমন কোনো কথা নাই, কিভাবে কাজ করতে হয় সেটা দেখা দিয়ে কথা। তো আমি আপলোডে ক্লিক করছি, আপলোড হয়ে যাওয়ার কথা। এটা তো কিছু একটা ইস্যু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো একটা ছবি আপলোড করতে পারি, ধরেন এই যে এখানে একটা আছে আয়রন টাওয়ার। আচ্ছা, এখানে আপলোড ফেল দেখাচ্ছে বারবার, নিশ্চয়ই এটার সাইজে কোন ইস্যু আছে। দেখেন এখানে মাউসের কার্সার রাখলে বলে দিচ্ছে যে আপনাকে যে ইমেজটা আপনি আপলোড করতেছেন, লেখা দেখতে পাচ্ছেন কি সমস্যা হয়েছে। ফেসবুকের বা অন্যান্য প্ল্যাটফর্মের সবথেকে বড় সুবিধা হচ্ছে যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন, আপনি ওইখানে এররে বলে দেবে আপনার প্রবলেমটা কেন হয়েছে। আপনারা কি পেছনে কথা বুঝতে পারতেছেন ঠিক মতো? আচ্ছা, তো দেখেন বলতেছে যে আপনি যে ছবিটা আপলোড করবেন সেটা অ্যাটলিস্ট 500x890 সাইজের হতে হবে। তো আমরা জেনারেলি 1080x1080 ইমেজ আপলোড করব, ঠিক আছে। সো ধরেন কথার কথা আমি এখানে অন্য কোনো একটা ছবি আগে যেগুলো আপলোড করা আছে, ধর আমি এইটাই সিলেক্ট করলাম, করে আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, দেখেন ছবি যেটা যেভাবে আছে সেভাবে নেক্সটে চলে যাব। এবার দেখেন অপশন কি আসছে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, কল টু অ্যাকশন, তাই না? প্রাইমারি টেক্সট জানি কি? ক্যাপশন, ছবি বা ভিডিওর ক্যাপশন। তো ধরেন যদি আমি ডোমিনোস্টিকের অ্যাডের জন্য এই দিছি, তারপর আমি ড্রোনের জন্য যেটা লিখে রাখছিলাম সেইটাই কপি করে দিয়ে দিলাম, কারণ আমাদের শেখা দিয়ে কথা, তাই না? ওকে, এই ক্যাপশনটাই তো আমাদের মেইন টেক্সট, তাই না? এরপরে নিচে আছে হেডলাইন। হেডলাইন কোথায় থাকে জানি? ছবির নিচে ছোট করে লেখা থাকে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে লিখে দিলাম এখনই অর্ডার করুন, ওকে। অথবা এখানে লিখে দিতে পারি অর্ডার করতে ক্লিক করুন, ওকে। এরপরে কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও। আমাদের জন্য এটা কিসের ক্যাম্পেইন করতেছিলাম আমরা? মেসেজের ক্যাম্পেইন। সো আমরা এখানে সেন্ড মেসেজ অপশন দিলাম, ঠিক আছে। আপনি অন্য কিছুও দিতে পারেন। এরপরে নেক্সটে চলে গেলাম। এবার দেখেন যখন আপনি ছবি আপলোড করবেন তখন ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু ছবিটাকে অপটিমাইজ করার অপশন আপনাকে দিবে। প্রথমটা দেখেন অ্যাড ওভারলে। অ্যাড ওভারলেতে দেখেন এই যে অর্ডার করতে ক্লিক করুন, এটা আমাদের টাইটেল ছিল না? এই অ্যাড ওভারলেটা যদি আপনি অন রাখেন তাহলে ফেসবুক মাঝে মাঝে পাবলিককে আমি যে ছবিটা আপলোড করেছি সেই ছবির সাথে মিল রেখে আপনার ওই টাইটেলটা এরকম একটা উপরে বর্ডার দিয়ে সুন্দর করে পাবলিককে দেখাবে। দেখছেন? তারপরে দেখেন অনেক সময় এরকম ভিজুয়াল টাচআপের ক্ষেত্রে এরকম আমাদের ছবিটাকে বড় করে দেখাইছে। অ্যাড মিউজিক দিলে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় মিউজিক অ্যাড করে দেয়। সো আমি মিউজিকটা যেহেতু হালাল না, আমি এটা বন্ধ করে দিচ্ছি। এরপরে অ্যাড অ্যানিমেশন, অনেক সময় আমার এই ছবিটাকে এরকম ঘোরাবে, সেটাও দরকার নাই। এটা যদি কোনো প্রোডাক্টের ছবি হতো তাহলে আমরা অ্যাড অ্যানিমেশন দিতে পারতাম, কিন্তু এটা তো লেখা ইমেজের ভিতরে। এখন ইমেজের ভিতরে এটা যদি এইভাবে ঘোরায় তাহলে তো এই লেখা পাবলিক বুঝতে পারবে না। সো এই জন্য আমি অ্যাড অ্যানিমেশন বন্ধ করে দিছি। আরও বেশ কিছু ফিচার আছে, টেক্সট ইমপ্রুভমেন্ট, এনহ্যান্স সিটিএ। টেক্সট ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে আপনাকে ফেসবুক আপনি যে লেখাগুলো দিচ্ছেন, যে হেডলাইনটা দিচ্ছেন, তারপরে প্রাইমারি টেক্সটের ভিতরে যে টেক্সটগুলো দিচ্ছেন সেগুলোকে ওলট পালট করে বিভিন্ন জায়গায় নিয়ে পাবলিককে দেখাবে। এগুলো বেশ ভালো এই ফিচার। তো যেটা যেভাবে আছে আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম, শুধু মিউজিকটা বন্ধ করে। ব্যাস, দেখেন আমরা যদি এবার ডান দিকে দেখি, এই যে আমাদের অ্যাডটা পাবলিকের সামনে কীরকম দেখাবে, ডান দিকে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এই আইকনটাতে ক্লিক করি, অ্যাডভান্সড প্রিভিউ, এখানে ক্লিক করলে বড় করে দেখাবে যে ফেসবুকের বিভিন্ন জায়গায়, যেমন ফেসবুকের ফিডে, ফেসবুকের স্টোরিতে, ফেসবুকের ভিডিও ফিডের ভেতরে আমাদের বিজ্ঞাপনটা পাবলিকের সামনে কীরকম দেখাবে এক্স্যাক্টলি সেটা আমাদেরকে দেখাচ্ছে। পাবলিক ফেসবুক চালানোর সময় এইরকম বাম পাশে দেখতে পাবে সেন্ড মেসেজ অপশন থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, সি মোর বাটন থাকবে। এটাতে ক্লিক করলে ফুল অ্যাড ওপেন হবে। জাস্ট এইরকম সেম টু সেম পাবলিকের সামনে একটা দেখাবে, ওকে। তো আমরা যদি এবার নিচের দিকে যাই, আমরা যেই লেখাগুলো দিলাম সেই লেখাগুলো দেখেন এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকেও সেই লেখাগুলোকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে হেডলাইন, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে কল টু অ্যাকশন চেঞ্জ করতে পারি। তো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, অনেক সময় আমরা বিভিন্ন পেজে মেসেজ করতে গেলে দেখি না যে বাটন উঠে আছে এবং বাই ডিফল্ট বিভিন্ন প্রশ্ন লেখা, যেমন ডেলিভারি চার্জ কত, প্রোডাক্টের প্রাইস কত। এগুলোতে ক্লিক করলে কি হয় বলেন তো? অটোমেটিক রিপ্লাই আসে পেজ থেকে, তাই না? আমরাও চাইলে আমাদের বিজ্ঞাপনের জন্য সেটা সেট আপ করতে পারি। এবং এটা হচ্ছে এই যে চ্যাট বিল্ডার, এখানে যে অপশনটা সেটা দেখেন। আমি যদি এডিটে ক্লিক করি তাহলে দেখেন ও আমাকে এরকম সুবিধা দেবে, হাই, তারপরে আমার নাম, তারপরে প্লিজ লেট আস নো। এই যে আমার নাম যেটা, এটা কিন্তু ডাইনামিক,
এর মানে হচ্ছে পাবলিক, এই যে ডান দিকে আপনারা দেখেন, পাবলিক যখন আপনাকে মেসেজ করতে যাবে, সে কোনো কিছু লেখার আগেই ফেসবুক তাকে এটা বলবে হাই, তারপরে তার নাম দেখাবে, তারপরে দেখাবে প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, এবং এর নিচে 3টা বাটন দেখাবে। কাস্টমাররা বা পাবলিক যখন এই বাটনে ক্লিক করবে, অটোমেটিক সেটার একটা করে রিপ্লাই আসবে। বুঝতে পারতেছেন? সো আমি বাম পাশে এই ইংরেজি লেখাটাকে চেঞ্জ করে আমি চাইলে বাংলা এভাবে দিতে পারি, হাই লেখার জায়গায় আমরা দিতে পারি সালাম, তারপরে আব্দুল কাদের, এখানে কাস্টমারের যে নাম আছে সেই নাম অটোমেটিক চলে আসবে, তারপরে দিলাম যে কিভাবে আপনাকে হেল্প করতে পারি। ওকে, ঠিক আছে। এই যে দেখেন ডান দিকে এখন এইভাবে আসবে। ওকে, এইবার দেখেন নিচে এখানে অপশনগুলো, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এইখানে আপনি আপনার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিবেন। যেমন কথার কথা, পাবলিক আপনাকে কমন যেই প্রশ্নগুলো করে, যেমন ডেলিভারি চার্জ কত, আপনি এখানে উত্তর দিয়ে দিলেন যে ঢাকার ভেতরে 50 টাকা, বাইরে 100 টাকা, কথার কথা। ঠিক আছে, দেখেন যে ডান দিকে ডেলিভারি চার্জ কত চলে আসছে। এখানে যখন কেউ টাচ করবে তখন কি হবে, অটোমেটিক ফেসবুক থেকে ইনস্ট্যান্টলি তার কাছে একটা রিপ্লাই চলে যাবে যে ঢাকার ভেতরে 50 টাকা, বাইরে 100 টাকা। তার মানে কমন প্রশ্নগুলো কাস্টমার এখান থেকে পেয়ে যাচ্ছে, রাইট? এরপরে দ্বিতীয়ত আপনি কিভাবে আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারেন, তৃতীয়ত আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারেন, অ্যাড কোশ্চেনে ক্লিক করে আরো প্রশ্ন অ্যাড করতে পারেন, বা চাইলে কোনো একটা প্রশ্ন কেটে দিয়ে প্রশ্ন কমিয়েও দিতে পারেন। ক্লিয়ার? ওকে, সো এখানে দেখেন আবার এখানে ফলো আপ মেসেজের ব্যাপারও আছে। দেখেন, ফলো আপ উইথ পটেনশিয়াল হাই ইন্টেন্ট কাস্টমার হু ট্যাপড অন ইউর অ্যাড বাট হ্যাভেন্ট সেন্ট এ মেসেজ আফটার অ্যাপ্রক্সিমেটলি 1 ডে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ফলো আপ করবে। ফলো আপ মানে কি? ধরেন অনেকে আপনার অ্যাড দেখছে, কিন্তু অ্যাড দেখার পরে আপনার অ্যাডে ক্লিক করছে কিন্তু আপনাকে কোনো মেসেজ পাঠায় নাই। এরকম অনেক কাস্টমার আছে না? তাদেরকে অটোমেটিক একটা রিপ্লাই একদিন পর ফেসবুক পাঠাবে, অটোমেটিক একটা মেসেজ পাঠাবে। এই অপশনটা আগে ছিল না, এটা সম্ভবত কয়েকদিনের মধ্যে অ্যাড করা হয়েছে। এটা আমি রিসেন্টলি দেখি নাই, আমি আজকেই ফার্স্ট দেখতেছি আপনাদের সামনে। হ্যাঁ, অনেকের থাকবে, অনেকের থাকবে না। যেটা আমরা আগেও বলছি যে ফেসবুক প্রত্যেকটা ফিচার আস্তে 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 ইমপ্লিমেন্ট করে, একসাথে সবাইকে দেয় না, আবার সব অ্যাকাউন্টে থাকে না। যেমন এই ফিচার আমি আগে কখনো দেখি নাই, আজকেই ফার্স্ট এখানে আমি দেখতেছি। ঠিক আছে, সো দেখেন এইটার মানে যে এটা যে কি জিনিস, আমি এটা কেমনে বুঝলাম, আপনারা কিভাবে বুঝবেন? পড়ে। তার মানে আপনাদের পড়ার অভ্যাস করতে হবে। কি পড়বেন? আপনাদের চোখের সামনে স্ক্রিনে যেটা আছে সেটা। মোস্ট অফ দ্য টাইম আমাদের সমস্যার 90% সমস্যার সমাধান এখানেই লেখা থাকে, কিন্তু আমরা সেটা পড়ি না বিধায় হতাশায় ভুগি। ঠিক আছে, ওকে। সো এখানে আপনি লিখে দিতে পারেন, মনে করেন কেউ, এটার মানে কি, কেউ আপনার অ্যাডে ক্লিক করছে কিন্তু মেসেজ পাঠায় নাই। তার মানে আমরা বলতে পারি যে সালাম আব্দুল কাদের, তারপরে আমরা একটা স্পেস দিয়ে স্যার লিখে দিলাম বা ম্যাম লিখে দিলাম। হ্যাঁ, ছেলে বা মেয়ে দুইটাই হইতে পারে। তারপরে আমরা এখানে লিখে দিলাম আমি বা আমরা দেখেছি আপনি আমাদের বিজ্ঞাপনে বা এই প্রোডাক্টের, কোন প্রোডাক্টের এখানে লিখে দিবেন, বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন কিন্তু কোনো মেসেজ সেন্ড করেন নাই, কোনো প্রশ্ন ছিল কি, এই টাইপের আপনি ইন্টারেস্টিং কিছু একটা জিজ্ঞেস করবেন। বুঝতে পারছেন? দিয়ে জাস্ট সিম্পলি আপনি যখন এটাকে সেভ করবেন তখন কি হবে বলেন তো, যারা আপনার বিজ্ঞাপন দেখেছে, বিজ্ঞাপনে টাচ করেছে কিন্তু মেসেজ পাঠায় নাই, তাদেরকে ফেসবুক একদিন পরে অটোমেটিক্যালি একটা মেসেজ সেন্ড করবে আপনার পেজের নাম দিয়ে, এবং সেখানে কি লেখা থাকবে, আপনি এখানে যেটা লিখে দিবেন সেটা। ক্লিয়ার? এখানে দেখেন ডাইনামিক কিছু ট্যাগ আছে। কি কি আছে? ফেসবুকের নাম, ফেসবুকের পেজের নাম। ওকে, ঠিক আছে। ডাইনামিক ট্যাগগুলো কি আমরা বুঝি? ডাইনামিক ট্যাগ মানে হচ্ছে, ধরেন এই জায়গাটায়, এই যে এখানে যে মাউসের কার্সার আছে, এখন যদি আমি এখানে ক্লিক করে ফেসবুক পেজ নেমটাকে সিলেক্ট করি, দেখেন একটা স্পেশাল কোড চলে আসছে আইটি বাড়ি নামে, তাই না? এখন এই জায়গাটায় পাবলিকের কাছে যখন মেসেজ যাবে, এখানে কি আসবে বলেন তো, আপনার যেই অ্যাড দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন, আপনি যে পেজ থেকে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই পেজের নাম অটোমেটিক এখানে চলে আসবে। যেমন এখানে আমার নাম লেখা আছে আব্দুল কাদের, তো কাস্টমারের কাছে কি সালাম আব্দুল কাদের লেখা আসবে? কাস্টমারের ফেসবুক অ্যাকাউন্টে যেই নাম আছে সেই নাম আসবে। ক্লিয়ার? সো কথার কথা, আমি এই টেমপ্লেটটাকে সেভ করে রাখতে পারি। টেমপ্লেট সেভ করে রাখার মানে কি, ধরেন আপনি এখানে 5টা
কমন প্রশ্নের উত্তর, তারপর এখানে সুন্দর করে একটা ফলো আপ মেসেজ, তারপর এখানে একটা গ্রেটিং মেসেজ, এই যে উপরে গ্রেটিং মেসেজ, সালাম অমুক ইত্যাদি লিখে রাখছেন সুন্দর করে সাজায়া। এখন আপনি ফেসবুকে অ্যাড দিবেন আরো 20টা, প্রত্যেকবারে কি নতুন করে করে এগুলো লিখে লিখে সাজাবেন? আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান, এখানে একটা সিম্পল নাম দিতে পারেন যে আমাদের সিম্পল টেমপ্লেট, শেষ দিয়ে একটু যদি সেভ করে দেন তাহলে এই টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ টেমপ্লেটে আমাদের সিম্পল টেমপ্লেট এটা চলে আসছে। আপনি যদি চান আরো টেমপ্লেট বানাতে, এখানে সাজেস্টেড টেমপ্লেট বা এখানে এডিটে ক্লিক করে নতুন আরেকটা টেমপ্লেট বানিয়ে সেভ করে রাখতে পারেন, এবং পরবর্তীতে আপনি যখন অ্যাড দিবেন সেভ টেমপ্লেটে ক্লিক করে আপনার টেমপ্লেটটাকে পিক করে দিলেই সেই টেমপ্লেটটা অটোমেটিক মেসেজের টেমপ্লেটটা সেভ হয়ে যাবে, মানে চলে আসবে। বুঝতে পারলেন সবাই? তো এরপর নিচের দিকে যাই, ওয়েবসাইটের ইভেন্টগুলো কাউন্ট হবে। অফলাইন ইভেন্ট দরকার নাই। ওয়েবসাইটের ইভেন্ট কাউন্ট মানে কি? ইভেন্ট কাউন্ট মানে হচ্ছে পিক্সেল ট্র্যাক হবে। আপনাদেরকে ওস্তাদ দেখাইতেছেন না ওয়েবসাইটের ব্যাপারগুলো? পিক্সেল, এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টে যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি যেই পিক্সেলটা পিক করব, আমার ওয়েবসাইটে মানুষজন গিয়ে যে ক্লিকগুলো করবে সেই ডাটাগুলো কোন পিক্সেলে জমা হবে? এই পিক্সেল। এখানে আমি যে পিক্সেলটা সিলেক্ট করে দিয়েছি, এই বিজ্ঞাপনের ডাটাটা এই পিক্সেলে এসে জমা হবে। এবং ফাইনালি আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করি তখন কি হবে? এই অ্যাডটা এখন পাবলিশ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে অ্যাডটা পাবলিকের কাছে দেখানো শুরু করবে। ক্লিয়ার? এবং দেখেন আমি যদি এবার কেটে দিয়ে আমি অ্যাড ম্যানেজারে চলে আসি, এই যে এটা ড্রাফট আকারে আছে কারণ আমি এখনো পাবলিশ করি নাই। আমি চাইলে এখানেও রিভিউ অ্যান্ড পাবলিশে ক্লিক করেও আমার এই যে অ্যাডটা আছে সেটাকে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিতে পারি। এখানে আবার দেখেন এরর দেখাচ্ছে, আপনাদেরও এরকম এরর আসতে পারে। এরকম এরর আসলে আপনারা এখানে ফিক্স এররে ক্লিক করবেন, ওরা বলে দিবে যে আপনার বিজ্ঞাপনে কোথাও এরর হয়েছে। যেমন দেখেন এখানে ওরা বলে দিচ্ছে এটা কোনো এরর না, এটা একটা সাজেশন, আপনি আরো 10% লোয়ার কস্ট পার রেজাল্ট হইতে পারে। তো আমার সাজেশনের দরকার নাই। আমি যদি নিচে দেখি এরর, এই যে দেখেন রিভিউ এরর, ইনস্টাগ্রাম স্টোরি রিকোয়ার্ড ফর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। ঠিক আছে, তার মানে দেখেন বলতেছে এটা ইনস্টাগ্রাম স্টোরি দিতে হবে আমি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট করতে চাই। কি ছিল আমিও জানি না, আমি এরকম কখনো দেখি নাই। স্ক্রিন চলে গেছিল আবার নিজে নিজে চলে আসছে, ওইটাও কি চলে গেছিল? আচ্ছা যাই হোক, দেখেন বলতেছে আমি তো বলছি যে সব রেকর্ড সব গেল, যাক আলহামদুলিল্লাহ। দেখেন ইনস্টাগ্রাম স্টোরি রিকোয়ার্ড ফর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টু সি ইউ টু ইউজ দ্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্লেসমেন্ট ইউ উইল নিড টু ইনক্লুড ইনস্টাগ্রাম স্টোরি। এটা দ্বারা কি বুঝলেন? ইনস্টাগ্রাম স্টোরি আমাকে অ্যাড করা লাগবে। কোথায়? এই যেখানে বলে দিছে এডিট প্লেসমেন্ট। এই ইংরেজির বাংলা অর্থ বুঝতে হবে, যদি বুঝতে পারেন ভালো, বুঝতে না পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিতে দিবেন, চ্যাটজিপিটি সুন্দর করে বুঝিয়ে দিবে। বুঝতে পারছেন? এবার যদি আমরা এডিট প্লেসমেন্টে ক্লিক করি, এই যে দেখেন ম্যানুয়াল প্লেসমেন্ট, ওই যে গত ক্লাসে আমরা প্লেসমেন্ট এডিট করছিলাম তাই না? যদি এটা অটোমেটিক থাকতো ইস্যু হইতো না। ম্যানুয়াল দিছি আমরা এখানে। ইনস্টাগ্রাম কি দেয়া হয় নাই, এখানে লেখা আছে ইনস্টাগ্রাম স্টোরি। ইনস্টাগ্রামটাকে পিক করতে হবে এখান থেকে, ইনস্টাগ্রাম স্টোরি। দেখেন এই যে ইনস্টাগ্রাম স্টোরি এইটা দিছি, আর এই যে দেখেন লাল কালি দিয়ে এই যে ডান দিকে যেটা লেখা ছিল ওটা চলে গেছে। দেখছেন? এর থেকে ভালো আমি প্লেসমেন্ট যেটা আছে সেটা আমি অটোমেটিকটাও দিতে পারি, তাহলে আর কোনো প্যারা নেই, সব শেষ। এবার আমি নেক্সটে যেতে পারি, পাবলিশ করতে পারি, তাহলে একটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। এবার আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আপনার এখান থেকে যাওয়ার পর অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দেয় যে স্যার আমি একটা বিজ্ঞাপন দিছি, একটু দেখেন বিজ্ঞাপনটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? ইন দ্যাট কেস বিজ্ঞাপনের লিঙ্ক তারা দিতে পারে না। যেমন আপনি যখন আমরা এখানে যে অ্যাডটা বানাইলাম, এটা কি কোনো এক্সিস্টিং পোস্টকে বুস্ট করছি নাকি নতুন একটা অ্যাড ক্রিয়েট করছি? আচ্ছা চলেন আমরা আগে এক্সিস্টিং একটা পোস্টের ব্যাপার স্যাপার দেখি। হ্যাঁ, আর এটা আর কি আসলো, ক্লিক করছি, একটা ট্যাব ওপেন হয়েছে, 3টা। ধরেন আমি আসুন্নাহ ফাউন্ডেশনেরই একটা পোস্ট, ধরেন কথার কথা আসুন্নাহ ফাউন্ডেশনের যে কোনো একটা পোস্টের আমি লিঙ্ক চাই। কিভাবে পেতে পারি?
সব থেকে সহজ ব্যাপার হচ্ছে আপনি যে কোনো একটা পোস্টের যদি লিঙ্ক চান, ধরেন আপনি এই পোস্টের লিঙ্কটা কাউকে দিতে চান, কিভাবে দিবেন? যে কোনো পোস্টে গেলে এইটার নিচে দেখবেন একটা টাইম লেখা থাকে, দেখছেন যে কতক্ষণ আগে দিছে, 13 ঘন্টা আগে দিছে, এই যে 16 ঘন্টা আগে দিছে, ঠিক আছে, অক্টোবরের 3 তারিখ দিছে। ওকে, আপনি সিম্পলি এই টাইমের উপরে ক্লিক করবেন, তাহলে সেই পোস্টের লিঙ্ক ওপেন হয়ে যাবে। যে এইটা হচ্ছে এই পোস্টের লিঙ্ক। আপনি এখন এই লিঙ্ক যাকে শেয়ার করবেন, যাকে দিবেন, সে এই লিঙ্কে, যেমন আমি যদি এই লিঙ্কটাকে কপি করে যদি আমি এবার এখানে পেস্ট করি, আপনি দেখবেন এই পোস্টটাই ওপেন হয়েছে। এইটা হচ্ছে ইন জেনারেলি যে কোনো পোস্টের লিঙ্ক কপি করার সহজ পদ্ধতি, ঠিক আছে? ওকে, এবার আসা যাক, আপনি এখানে যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, যে বিজ্ঞাপনটা অলরেডি চলতেছে, লাইভে আছে, এই বিজ্ঞাপনটা কি এরকম কোনো পোস্ট আছে ফেসবুক পেজে? নাই কিন্তু। এবং আপনি বিজ্ঞাপন চাইলেও দেখতে পারবেন না। এই বিজ্ঞাপন কখন দেখাবে বলেন তো? কেবলমাত্র ফেসবুক চালাইতে হঠাৎ করে আপনার সামনে দুইবার একবার আসবে, তাও স্পন্সর হিসেবে। এবং ওইখানে কিন্তু লেখা থাকবে না 13 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে, এরকম ক্লিক করলে কোনো লিঙ্ক আসবে না। তো আপনার যে বিজ্ঞাপনগুলো চলমান আছে, সেই বিজ্ঞাপনের লিঙ্ক কিভাবে বের করবেন? কোন লিঙ্ক দিলে এই লাইভ যে অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলো পাবলিককে দেখাইতে পারবেন? সিম্পল। ধর আমার এই একটা লাইভ আছে, যে দ্বিতীয় একটা লাইভ আছে, আমি এটাতে ক্লিক করি, এটাতে আমি এডিটে ক্লিক করি, মিস্টেক। আচ্ছা, এই যে আমি দেখাই, ধরেন এই যে এই একটা আমার লাইভ আছে, হ্যাঁ, আমি এখানে এডিটে ক্লিক করি, একটা ওপেন হয়েছে। এই যে 3 নাম্বার যে ধাপটা, এই ধাপে গেলে মোর অপশন দেখবেন, এখানে দেখবেন ম্যানেজ ফেসবুক কমেন্ট, দেখছেন? এখানে ক্লিক করলে এবার একটা লিঙ্ক ওপেন হবে। এই যে দেখেন, এই যে একটা লিঙ্ক ওপেন হয়েছে, এইটা হচ্ছে আমার এই বিজ্ঞাপনটা লাইভ চলতেছে, এইটা হচ্ছে এই বিজ্ঞাপনের লিঙ্ক, বুঝতে পারছেন? এইবার আপনি যদি এই লিঙ্কটা কপি করে আপনি যে কারোর সাথে শেয়ার করেন, সে যদি এই লিঙ্কে যায়, সে কিন্তু ইজিলি আপনার এই পোস্টটা দেখতে পাবে, বুঝতে পারছেন? ঠিক আছে। অথবা ম্যানেজ ফেসবুক কমেন্ট ছাড়াও এখানে আরো কিছু অপশন থাকার কথা। আপনি যখন কোনো একটা অ্যাড এইভাবে ওপেন করবেন, এখানে শেয়ার নামে অপশন পাবেন, এই যে শেয়ার, ঠিক আছে, এখানে শেয়ার এ লিঙ্ক, এখানে ক্লিক করলেও এই অ্যাডের একটা লিঙ্ক আসবে। এই যে দেখেন, ফর পিপল লগ ইন উইথ ফেসবুক, এখানে একটা লিঙ্ক আসছে, দেখছেন, অ্যাডের প্রিভিউ। কপি করলে আপনি যদি এই লিঙ্কটা কাউকে দেন, সেও চাইলে ওই অ্যাডের একটা প্রিভিউ দেখতে পাবে, এবং তার যে অ্যাডটা আপনি শেয়ার করতে চাচ্ছেন, বা আপনি আমাকে বা অন্য কাউকে যদি দিতে চান, সেই জিনিসটা সে দেখতে পাবে। তো এখানে লোড হচ্ছে, কোনো টাইম লাগতেছে। এই যে শো অ্যাড যদি আমি দেই, এই যে এটা হচ্ছে অ্যাডের প্রিভিউ, সে আপনার অ্যাডটা ঠিক আছে কিনা অ্যাডের প্রিভিউটা এখান থেকে দেখতে পাবেন। ক্লিয়ার? এইভাবে আপনি অ্যাডের লিঙ্ক শেয়ার করতে পারেন। ওকে, তো এবার আমরা আরো কিছু অপশন দেখব। চলেন আমরা আবার সামনে চলে যাচ্ছি। ড্রোন সেল ক্যাম্পেইন এডিট করতেছি, এখানে চলে যাচ্ছি 3 নাম্বার ধাপে। ওকে, ওকে, এবার দেখেন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেখলাম, রাইট? এবার আমরা ক্যারোসেল দেখি। ক্যারোসেল, আচ্ছা, ক্যারোসেল অ্যাড কি মনে আছে আপনাদের? ক্যারোসেল অ্যাডে কি একটা ছবি থাকে বা একটা ভিডিও থাকে? অনেকগুলো ছবি বা অনেকগুলো ভিডিও পাশাপাশি থাকে, এরকম স্লাইড করে করে দেখা যায়, রাইট? ওকে, সো আমি ক্যারোসেলটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখবেন নিচের দিকে আমি যে আগে প্রাইমারি টেক্সটটা দিচ্ছিলাম সেটা রয়ে গেছে, ফাইন, কিন্তু এখানে কার্ডের অপশন চলে আসছে, অ্যাড কার্ড। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ইমেজ এক একটা কার্ড। কি কার্ড? এখানে দেখেন অ্যাড কার্ডে ক্লিক করি, অ্যাড ইমেজ কার্ড অর অ্যাড ভিডিও কার্ড। আমি ধরেন একটা ইমেজ কার্ড অ্যাড করছি। এবার ইমেজ আপলোড করতে বলতেছে, আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ আপলোড করতে পারেন। ধরেন এই তাওয়ার ছবি আপলোড করতে চান, করে দেন, কোনো প্রবলেম নেই। এখানে আমরা একটা তাওয়ার ছবি আপলোড করলাম, একটা ইমেজ কার্ড আপলোড করি, এখানে একটা দিলাম, দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেখবেন তাওয়ার একটা ছবি ডান দিকে চলে আসবে। এই যে অ্যাড প্রিভিউটা যদি অন থাকে, ডান দিকে চলে আসবে, বা একটু সময় নিতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা একটা হেডলাইন লিখি। প্রত্যেকটা ইমেজের একটা করে হেডলাইন লিখতে পারি, যেমন আমরা এখানে দিতে পারি বেস্ট তাওয়া। ওকে, এটা একটা ডেসক্রিপশন দিতে পারি, এটা একটা ডেসক্রিপশন দিলাম, একটা হাবিজাবি কিছু একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। ডান দিকে এটা চলে আসার কথা ছিল, বাট আমি এটা একটু অফ করে অন করি, ডান দিকে দেখাবে অবশ্যই আমি যেটা করতেছি। কোনো কারণে এটা দেখাচ্ছে না। আচ্ছা, না দেখাক, আমরা একটা ইমেজ অ্যাড করলাম, তাই না? দেখেন আরো একটা ইমেজ অ্যাড করার অপশন আছে, অ্যাড কার্ড, অ্যাড ইমেজ অর অ্যাড ভিডিও। আমি আরেকটা ইমেজ অ্যাড করি, ধরেন কথা আমি এটাকে অ্যাড করলাম, কন্টিনিউতে দিলাম,
বাস আমার দ্বিতীয়টা চলে আসছে, এই যে দেখেন এবার ডান দিকে আমার একটা দেখাচ্ছে, দেখছেন এই যে দুইটা পাশাপাশি এভাবে ক্লিক করলে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো ধরুন কথার কথা আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে এটা হেডলাইন টাইটেল, ধরুন কথার কথা এখানে আমি দিলাম যে ডোমেইন হোস্টিং, এখানে আমি একটা ডেসক্রিপশন দিতে পারি যে এখনই অর্ডার করুন। বুঝতে পারতেছেন? আচ্ছা, এই ক্যাম্পেইনটা আমরা কিসের জন্য করতেছি, মেসেজ নাকি সেল মানে ওয়েবসাইট? সেলসের জন্য অবশ্যই, কিন্তু মেসেজ নাকি ওয়েবসাইট? মেসেজ। দ্যাটস ওয়াই আমার এখানে দেখেন প্রত্যেকটা কার্ডের নিচে একটা করে সেন্ড মেসেজ অপশন আসতেছে, রাইট? যদি আমি ওয়েবসাইটের জন্য সেল ক্যাম্পেইন করতাম তাহলে কি আসতো? সেন্ড মেসেজের অপশন থাকতো? থাকতো না। প্রত্যেকটা কার্ডের নিচে একটা করে ওয়েবসাইটের লিংক দেওয়ার অপশন থাকতো। আমি যেই কার্ডে যেই লিংক দিতাম, পাবলিক ওই কার্ডে ক্লিক করলে ওই লিংকে চলে যেত। ঠিক আছে, ধরেন আমার প্রোডাক্ট আছে 5টা, আমি 5টার জন্য কার্ড অ্যাড করছি, 5টার কি সেম লিংক দিব? 5টা প্রোডাক্টের 5টা আলাদা লিংক হবে না? যার যার লিংক তার তার। ঠিক একইভাবে এরপর আমি আরেকটা কার্ড অ্যাড করতে পারি। এইভাবে আমি সর্বোচ্চ 10টা কার্ড অ্যাড করে একটা বিজ্ঞাপন তৈরি করতে পারি। এবং তার নিচে দেখেন, নিচের দিকে গেলে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কোথায় আছে? এই যে ডান দিকে উপরে আছে, দেখা যাচ্ছে মাউসের কার্সার। অর্থাৎ আপনার প্রাইমারি টেক্সটটা সবার জন্য কমন, কিন্তু কার্ডগুলোর নিচে এইভাবে অ্যারোতে ক্লিক করলে স্লাইড হবে, প্রত্যেকটা কার্ডের নিচে একটা করে অপশন থাকবে সেন্ড মেসেজ। আমি এখান থেকে যেটা দেবো সেটা, এবং তার পাশাপাশি আপনি ঠিক একইভাবে চ্যাট বিল্ডারে মেসেজের টেমপ্লেট ইত্যাদি দিয়ে যখন পাবলিশ করবেন তখন অ্যাডটা পাবলিশ হওয়া শুরু করবেন। ওকে, বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, একটু প্র্যাকটিস করবেন, ভিডিও রেকর্ডিংটা দেখে প্র্যাকটিস করবেন, তাহলে ইজি হবে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু অপশন দেখি। নতুন একটা ক্যাম্পেইন নিয়ে আমরা তো কি বলে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখলাম, তাই না? এবার আমরা একটু সেল ক্যাম্পেইনে যাই। সেলস, কন্টিনিউ। প্রথম ধাপে দেখেন বাইং টাইপ, অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ, সেল। আমি আর নামটা চেঞ্জ করলাম না, হ্যাঁ। নিচের দিকে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। ধরুন আমি অ্যাডসেট বাজেটে দিলাম, প্রতিদিন বাজেট ধরেন। আচ্ছা, এখানে দেখেন এটা আমরা রাখবো না, শেয়ারিং সাম অফ ইউর বাজেট উইথ অ্যানাদার অ্যাড, অর্থাৎ একটা অ্যাডের বাজেট আরেকটা অ্যাডে যাবে, দরকার নাই। নিচের দিকে যাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই মুহূর্তে নাই, নেক্সটে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি, গভীর মনোযোগ দিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাডসেট। অ্যাডসেটে আমাদের উদ্দেশ্য কি? সেল ক্যাম্পেইনে আমরা চাইলে মেসেজ দিয়েও সেল ক্যাম্পেইন চালাতে পারি, আমরা চাইলে ওয়েবসাইট দিয়েও চালাতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে মেসেজ বাদ দিয়ে আমরা ওয়েবসাইটটাকে পিক করব। এখান থেকে শুধু ওয়েবসাইটটাকে আমরা পিক করে দিলাম। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনেও ওয়েবসাইট দিতে পারি, মেসেজ দিতে পারি। আমরা সেল ক্যাম্পেইনেও ওয়েবসাইট দিতে পারি, মেসেজ দিতে পারি। জিনিসটা কেমন যেন একটা মানে গজা খিচুড়ির মতো হয়ে গেছে না? তো বর্তমানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলোর যদিও উদ্দেশ্য থাকা ছিল এঙ্গেজমেন্ট হওয়া, কিন্তু মানুষজন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইউজ করে সেলসের জন্য, তাই না? তো আমার কাছে কেন যেন মনে হয় হয়তো বা ফেসবুক এঙ্গেজমেন্ট, সেলস এগুলো সব মিলে জিলে একটা ক্যাম্পেইন করে দিতে পারে, চান্স আছে। কারণ বর্তমানে এঙ্গেজমেন্ট আর কেউ এঙ্গেজমেন্টের জন্য ইউজ করে না, এঙ্গেজমেন্ট সবাই সেলসের জন্য ইউজ করে। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যদি ওয়েবসাইটের লিংক দেওয়ার অপশন থাকে তাহলে সেটা কেমন টাইপের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হলো আল্লাহ তাআলা জানে ভালো, তাই না? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে তো ওয়েবসাইটের লিংক থাকা উচিত না। আর সেলস ক্যাম্পেইনে মানে এঙ্গেজমেন্টের মতো অপশন থাকা উচিত না। যাই হোক, আমরা এখানে আসলাম। এরপরে দেখেন ডাটাসেট। ডাটাসেট কি? পিক্সেল। শুরুতেই বলতেছে যেহেতু আমি ওয়েবসাইট সিলেক্ট করছি, এখন আমার পিক্সেলের গুরুত্ব বেড়ে গেছে, তাই না? কারণ ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইটে গেলে ফেসবুক ডাটা কার মাধ্যমে কালেক্ট করবে? তার মানে আমাকে এখানে ডাটাসেট দিতে হবে। তো আমি আইটি হোস্ট বিডি আমাদের যে পিক্সেল আছে সেটাকে দিয়ে দিলাম। এরপরে কনভার্সন ইভেন্টও দিতে হবে। কনভার্সন ইভেন্ট কি? আপনাদেরকে পিক্সেলের ক্লাস নেওয়া হয় নাই? ও, এই জন্য আপনারা বুঝতেছেন। আচ্ছা, ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যাওয়ার পর মানুষ প্রত্যেকটা যে সকল কাজ করে, যেমন কেউ অ্যাড টু কার্ট করে, কেউ প্রোডাক্ট ভিউ করে, কেউ অর্ডার করে, এগুলো সব এক একটা কাজ এবং সবগুলোকে এক একটা ইভেন্ট বলে। বুঝতে পারছেন? সো আমরা কনভার্সন ইভেন্ট মানে আমরা কোন ইভেন্টের জন্য অ্যাডটা দিতে চাই সেইটা পিক করব। দেখেন এখানে অনেকগুলো ইভেন্ট এখানে আছে। অ্যাড টু কার্ট, কার্ট ফ্লো, ইনিশিয়েট চেকআউট, পারচেজ, সার্চ, ভিউ কন্টেন্ট। আমরা কোনটা দিব? পারচেজ। কারণ আমাদের এই অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি?
পারচেজ হবে। যখন আমাদের এই বিজ্ঞাপন দেখে কেউ এই বিজ্ঞাপনে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে এবং সেখানে কিছু একটা পারচেজ করবে, তখন আমি আমার এই বিজ্ঞাপনে দেখতে পাবো যে একটা পারচেজ কাউন্ট হয়েছে এই বিজ্ঞাপন থেকে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। সো এখানে আরেকটা জিনিস ভালো করে দেখেন, আমার এখানে ইভেন্টগুলো সবুজ রঙে দেখাচ্ছে, তাই না? আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের এখানে অনেকগুলো ইভেন্ট হয়তো দেখাবেই না বা ইভেন্ট আসবেই না। এর কারণ কি? কারণ আপনাদের এখানে এখনো আপনাদের অ্যাকাউন্টগুলোতে এখনো কোনো অ্যাক্টিভ ওয়েবসাইট নাই। আমার এই অ্যাকাউন্টে যেহেতু অ্যাক্টিভ ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইট থেকে ডাটা আসতেছে, দ্যাটস ওয়াই এগুলো সবুজ এবং এই ইভেন্টগুলো এখানে লিস্টেড আছে। সো আপনাদের এখানে যদি ইভেন্টটা না দেখায় বা ইভেন্ট সবুজ কালিতে না আসে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করলেই হইল। ঠিক আছে, নিচের দিকে যাই। এটা আমাদের দরকার নাই। ভ্যালু রুল সেট, ডেইলি বাজেট $20, ওকে, যেভাবে আছে সেভাবে, এগুলো তো আমরা সব দেখছি। অডিয়েন্স যা আছে, নেক্সটে চলে যাচ্ছে। ওকে, ঠিক এখানে একই রকম, এখানে আপনার পেজ সিলেক্ট করতে হবে। সো লেটস সে আমি আইটি বাড়ির পেজটাকে দিয়ে দিচ্ছি। ফাইন, আমি আইটি বাড়ির পেজটাকে এখান থেকে দিয়ে দিলাম। এরপরে ঠিক একই রকম ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। ক্রিয়েটিভ হাব মকআপ আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট, দুইটা একই। কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আমরা একটু আগে যেটা দেখছি সেটাই। ক্রিয়েট অ্যাডের ক্ষেত্রে ম্যানুয়াল আপলোড, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড। ক্যাটালগ অ্যাড কি এটা পরে দেখবো, আপাতত ম্যানুয়াল আপলোড। নিচের দিকে গেলে ফরম্যাট, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ ভিডিও, ক্যারোসেল, কালেকশন। এখানে আবার দুইটা বেশি আছে। ফ্লেক্সিবল, কালেকশন দরকার নাই, সিঙ্গেল ইমেজের ভিডিও আর ক্যারোসেল। সিঙ্গেল ইমেজের ভিডিও তো আমরা এইমাত্রই দেখছি, তাই না? ক্যারোসেলটা আমরা এইমাত্রই দেখছি। শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আগের ক্যাম্পেইনে ছিল সেন্ড মেসেজ, আর এখানে সেন্ড মেসেজ থাকবে, এখানে ওয়েবসাইটের লিংক থাকবে। এখানে থাকবে কি? অর্ডার নাও, থাকবে শপ নাও। বুঝতে পারছেন? সো সিঙ্গেল ইমেজের ভিডিও আর এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন একটা ডেস্টিনেশন চলে আসছে। এতক্ষণ এটা ছিল ডেস্টিনেশনে ওয়েবসাইটের লিংক ছিল, এবার ওয়েবসাইটের লিংক মানে হচ্ছে কোন লিংকে যাবে। তো কথার কথা আমি ডোমেন হোস্টিং এর জন্য একটা অ্যাড দিব। কথার কথা আমি এখানে আইটি হোস্ট বিডির লিংক দিয়ে দিলাম, বাস আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম। নিচের দিকে যাই। এবার দেখেন হোয়াটসঅ্যাপ বাটন থাকবে নাকি থাকবে না, দরকার নাই হোয়াটসঅ্যাপ বাটন, না কোনো বাটনের দরকার নেই। নিচের দিকে যাই, এই যে দেখেন সেট আপ ক্রিয়েটিভ, দেখছেন ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড। তো কথার কথা আমি ইমেজ অ্যাড দিতে চাই, ইমেজ অ্যাডটাকে সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম। এখানে আমাদের কিছু দেওয়ার নাই, এখানে আগে যে ছবি আছে সেটা দিতে পারি, অথবা আপলোডে ক্লিক করে নতুন ছবি দিতে পারি। তো লেটস সে আগের যে কোনো একটা ছবি আমি এখানে দিই। কথার কথা আমি এইটাই দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। ফাইন, এগুলোর সাইজ স্কোয়ার যে শেপ আছে সেই শেপটাই আমি রাখলাম। ফাইন, নেক্সটে ক্লিক করলাম। এরপরে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। প্রাইমারি টেক্সট কি? আমাদের যেটা মেইন ক্যাপশন, যদিও এটা এটার সাথে যায় না, বাট স্টিল আমি এটা দিলাম আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, ঠিক আছে, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। আপনি কিন্তু চাইলে প্রাইমারি টেক্সটের ভিতরে আপনার ওয়েবসাইটের লিংকও দিয়ে দিতে পারেন। প্রাইমারি টেক্সটের ভিতরে এইভাবে লিখে দিতে পারেন যে অর্ডার করতে ক্লিক করুন বা অর্ডার করতে ভিজিট করুন। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। আপনারা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেন না, পাবলিক এভাবে দিয়ে দেয়, ধরুন কথার কথা www.ithostbd.com। ঠিক আছে, নিচের দিকে যাই। এবার দেখেন হেডলাইন। হেডলাইনের ভিতরে আপনি কি দিতে পারেন, যে অফার সীমিত সময়ের জন্য, কথার কথা যে কোনো একটা কিছু দিলেন। আপনি চাইলে এখানে ইমোজিও ব্যবহার করতে পারেন। এরপর একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি এই কথা লিখে দিতে পারেন, অফার সীমিত সময়ের জন্য, এখনই অর্ডার করুন। ওকে, এরপর আমি যদি নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে হেডলাইনের ব্যাপারটা আমি দেখাই। আপনি এখানে অ্যাড হেডলাইন অপশন দিয়ে দেখেন আপনি একাধিক হেডলাইন অ্যাড করতে পারেন। দেখছেন, এটা আমাদের 2 নং হেডলাইন। তার মানে কি বুঝলেন? একই বিজ্ঞাপনে 2টা হেডলাইন, এটা কিভাবে আসবে? এক এক সময় এক এক হেডলাইন আসবে। বুঝতে পারতেছেন? এতে করে কি হয় বলেন তো? ক্রিয়েটিভ ফ্যাটিক কমে। ক্রিয়েটিভ ফ্যাটিক কি? ফ্যাটিক কি? ফ্যাটিক মানে ক্লান্তি ভাব। তার মানে পাবলিক আপনার একই বিজ্ঞাপন দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত হয়ে যায়। এই জিনিসটাকে বলে ক্রিয়েটিভ ফ্যাটিক। ক্রিয়েটিভ কি বলেন তো? এই বিজ্ঞাপনের ক্ষেত্রে ক্রিয়েটিভ কি? ক্রিয়েটিভ হচ্ছে আপনার ছবি, আপনার ভিডিও, এগুলোই তো ক্রিয়েটিভ, তাই না? ক্রিয়েটিভ ফ্যাটিক মানে কি? আপনার একই ছবি দেখতে দেখতে পাবলিক বিরক্ত হয়ে গেছে।
এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক। তো আপনি যদি একাধিক হেডলাইন দেন বা 3টা হেডলাইন দেন, 4টা হেডলাইন দেন, তখন এক এক সময় এক এক হেডলাইন দেখাবে, এই ফ্যাটিক কিছুটা কমবে। সো আমি কেটে দিলাম। এরপর আমি নেক্সটে যাই। ওই যে বিভিন্ন অপশন আসতেছে, কি কি এআই ফিচার টিচার আসবে, আমি মিউজিকটা বন্ধ করে দিলাম, বাকিগুলো থাকুক। এরপর আমি নেক্সটে যাই বা ডানে ক্লিক করলাম। এই যে দেখেন আমার এই যে আমার বিজ্ঞাপন রেডি। এই যে ডান দিকে যে বিজ্ঞাপনটা ছিল সেটা, নিচের দিকে যাই, এই যে যেটা যেভাবে ছিল সেটা, ও এখানে আবার ক্যারাসেলও দেখাচ্ছে। এটা কিসের জন্য? শো উইথ মিডিয়া, প্রোডাক্ট মিডিয়া, থাকুক, সমস্যা নেই। নিচের দিকে যাই, এই যে দেখেন ফাইন। এবার আমি পাবলিশে ক্লিক করলে কি হবে বলেন তো? এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং 24 ঘন্টা সময়ের মধ্যে ফেসবুক এটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করে সব ঠিকঠাক থাকলে ফেসবুক এটাকে লাইভ করে দেবে, তখন পাবলিকের সামনে এটা দেখানো শুরু করবে। বুঝতে পারছেন? এইভাবে আপনি ফেসবুকে একটি বিজ্ঞাপন ক্রিয়েট করে, মানে একটি বিজ্ঞাপন লাইভ করতে পারেন। ওকে, কোনো বিজ্ঞাপন দেওয়ার পরে আপনি চাইলে সেই বিজ্ঞাপনে এডিট অপশনে ক্লিক করে আপনি সেই বিজ্ঞাপনকে এডিট করতে পারেন, অথবা সেই বিজ্ঞাপনের যে ক্যাম্পেইন রয়েছে, যেমন কথার কথা আমি যদি এটাকে বাদ দিই, ধরেন এই বিজ্ঞাপনটা আমি যদি মার্ক করে আমি যদি এখান থেকে অ্যাড সেটে ক্লিক করি, তাহলে এই বিজ্ঞাপনের যে অ্যাড সেটগুলো আছে সেই অ্যাড সেটগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে কোনো অ্যাড সেটের বাজেট এই যে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এডিটে ক্লিক করে কোনো অ্যাড সেটের ভেতরে কোনো অডিয়েন্স বা এই টাইপের যে কোনো কিছু এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ছোটোখাটো চেঞ্জ যদি করেন তাহলে বিজ্ঞাপন চলতেই থাকবে, কোনো ইস্যু হবে না। বড় কোনো ধরনের যদি চেঞ্জ করেন তাহলে ফেসবুক আপনার বিজ্ঞাপন পুনরায় 24 ঘন্টার সময়ের জন্য রিভিউতে নিবে, এবং 24 ঘন্টার ভেতরে যে কোনো সময় এটা রিভিউ করে যদি সব ঠিক থাকে তাহলে পুনরায় আবার লাইভ করে দিবে। আর ছোটোখাটো এডিট হইলে কোনো ইস্যু করবে না, বড় কোনো ধরনের এডিট হইলে ফেসবুক রিভিউতে নিয়ে যাবে আবার। ঠিক আছে? ছোট এডিট বলতে বোঝাচ্ছে যে আপনি বাজেট চেঞ্জ করলেন, অডিয়েন্স চেঞ্জ করলেন, এইগুলা। আর বড় এডিট বলতে বোঝানো হচ্ছে যে আপনি ছবি চেঞ্জ করে দিলেন, বিজ্ঞাপনের ভিডিও চেঞ্জ করে দিলেন সেক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আগামী ক্লাসে আমরা অডিয়েন্স নিয়ে কথা বলবো। বলেন, পেন রাখবেন, বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি।